নমস্কার, আমি ইমতিয়াজ। আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো তুগলক বংশ সম্পর্কে ১০০টি প্রশ্ন। যদি আপনাদের এই এমসিকিউ প্রথম পার্টটি যদি ভালো লাগে তাহলে আমরা দ্বিতীয় এবং তৃতীয় পার্ট, যেখানে টোটাল আমরা ৩০০টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে? অপশন এ গিয়াসউদ্দিন তুগলক, অপশন বি নাসিরউদ্দিন মাহমুদ, অপশন সি মোহাম্মদ বিন তুগলক এবং অপশন ডি ফিরোজ শাহ তুগলক। আমাদের উত্তর হবে অপশন এ গিয়াসউদ্দিন তুগলক। আমরা জানি ১৩২০ খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন তুগলক তিনি ক্ষমতায় আসছেন এবং ১৪১৪ সাল পর্যন্ত এই বংশ ভারতের রাজনীতিতে প্রভাব বিস্তার করেছিল। পরবর্তী প্রশ্ন, তুগলক বংশের শেষ শাসক কে ছিলেন? শেষ শাসক ছিলেন ফতেহ খান, নাসিরউদ্দিন মাহমুদ, ফিরোজ শাহ তুগলক, ইব্রাহিম খান। উত্তর নাসিরউদ্দিন মাহমুদ। পরবর্তী প্রশ্ন, গিয়াসউদ্দিন তুগলকের রাজত্বকালের সময়কাল কী? গিয়াসউদ্দিন তুগলক তিনি ১৩২০ থেকে ১৩২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তারপর ১৩২৫ থেকে ১৩৫১ পর্যন্ত ক্ষমতায় ছিলেন মোহাম্মদ বিন তুগলক। তারপর ১৩৫১ থেকে ১৩৮৮ পর্যন্ত ক্ষমতায় ছিলেন ফিরোজ শাহ তুগলক। এই তিনজন শাসককে আমরা দেখি ভারতের রাজনীতিতে যারা তুগলক বংশ থেকে একটি প্রভাব বিস্তার করেছে। পরবর্তী প্রশ্ন, আল শহীদ কোন সুলতান উপাধি ছিল? অপশন এ গিয়াসউদ্দিন তুগলক, অপশন বি মোহাম্মদ বিন তুগলক, অপশন সি ফিরোজ শাহ তুগলক, অপশন ডি নাসিরউদ্দিন মাহমুদ। উত্তর গিয়াসউদ্দিন তুগলক। পরবর্তী প্রশ্ন, আল শহীদ উপাধিটি কোন সুলতানের মুদ্রা থেকে পাওয়া যায়? এটি উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। পরবর্তী প্রশ্ন, গিয়াসউদ্দিন তুগলক জালালউদ্দিন খলজির শাসনকালে যে পদ হিসাবে জীবন শুরু করেছেন। আমরা সাধারণত দেখি কোনো একজন শাসক তিনি জীবনের প্রথম দিকে হয় কোনো কর্মচারী, হয় সেনাবাহিনীর একটি অংশ হিসাবে শুরু করেন। ঠিক একইভাবেই জালালউদ্দিন খলজির দরবারে এই গিয়াসউদ্দিন তুগলক তিনি একজন দেহরক্ষী হিসাবে অর্থাৎ সার ই জন্দর এই পদ দিয়ে তিনি শুরু করেছিলেন। পরবর্তী প্রশ্ন, দিল্লির কোন সুলতান তার নামের সঙ্গে গাজী শব্দটি যুক্ত করেছেন? যিনি গাজী শব্দটি যুক্ত করেছেন তিনি হলেন বলবন, জালালউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। তিনি হলেন গিয়াসউদ্দিন তুগলক। পরবর্তী প্রশ্ন, গিয়াসউদ্দিন তুগলক কোন অঞ্চলের জামা মসজিদের লিপিতে উল্লেখ করেছেন তিনি তাতারদের বিরুদ্ধে জয়লাভ করেছেন? এটি সাধারণত আমরা দেখছি গিয়াসউদ্দিন তুগলক তিনি তাতারদের বিরুদ্ধে অনেকবার যুদ্ধ করেছেন এবং এটি সাধারণত তিনি যে অঞ্চলে দিয়েছেন সেটা হচ্ছে মুলতান। পরবর্তী প্রশ্ন, গিয়াসউদ্দিন তুগলক তাতারদের বিরুদ্ধে কতগুলি যুদ্ধ জয়লাভ করেছেন? এটি উত্তর হবে ২৯টি। ইবন বতুতার মতে গিয়াসউদ্দিন তুগলক তাতারদের বিরুদ্ধে কতগুলি যুদ্ধ জয়লাভ করেন? এক্ষেত্রে ঐতিহাসিকদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তারা পৃথক পৃথক মত দিয়েছেন। ইবন বতুতা, জিয়াউদ্দিন বারানি, বিভিন্নজন ঐতিহাসিক বিভিন্ন রকম বলেছেন। যেমনভাবে ইবন বতুতা তার বক্তব্য ২১টি, ঠিক ওই একই প্রশ্নে আমির খসরুর বক্তব্য ছিল ১৮টি এবং জিয়াউদ্দিন বারানির তার মতে কতগুলি ছিল? ১২, ১৮, ২০, ২৩, অর্থাৎ উত্তর হবে ২০টি। তুগলকনামা গ্রন্থটি কোন সুলতানকে উৎসর্গ করা হয়েছিল? এই গ্রন্থটি লিখেছিলেন আমির খসরু। তার বিভিন্ন রকম গ্রন্থ আছে, খাজানুল ফুতুহ এবং আসিকা, এছাড়াও তার কিরানুস সাদাইন, এরকম বিভিন্ন গ্রন্থ তিনি লিখেছেন। সেরকম একটি গ্রন্থ হলো তুগলকনামা, যেটি একজন তুগলক শাসককে উৎসর্গ করে লেখা হয়, আর তিনি হলেন কে? গিয়াসউদ্দিন তুগলক। পরবর্তী প্রশ্ন ব্যাখ্যামূলক। প্রথম ব্যাখ্যা, গিয়াসউদ্দিন তুগলক তার সাম্রাজ্যের সঙ্গীত নিষিদ্ধ করে দিয়েছিলেন। আমরা যেমনভাবে দেখেছি ঔরঙ্গজেব তিনি তার দরবার থেকে সঙ্গীতকে নিষিদ্ধ ঘোষণা করছেন, তার রাজ্য থেকে সঙ্গীতকে নিষিদ্ধ ঘোষণা করছেন এবং এই সঙ্গীতকাররা তারা একে একে বিভিন্ন আঞ্চলিক শক্তির দিকে ঝুঁকে পড়ছেন, সেদিকে তারা যেতে শুরু করছেন এবং সেখানে তাদের সৃষ্টিগুলো তুলে ধরার চেষ্টা করছেন। ঠিক একইভাবেই গিয়াসউদ্দিন তুগলকের সময়কালেও এই সঙ্গীত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং গিয়াসউদ্দিন তুগলক তার সাম্রাজ্যে কঠোর শাস্তি ব্যবস্থা বাতিল করে দিয়েছেন। এটাও কিন্তু ঠিক। তাদের অপশন, আমাদের উত্তর হবে কি? অপশন এ। পরবর্তী প্রশ্ন, নিম্নে কোন সুলতান অর্থনৈতিক নীতিটি মধ্যপন্থা নীতি হিসাবে অবলম্বন করেছেন? ইনি হচ্ছেন গিয়াসউদ্দিন তুগলক। অর্থাৎ আমরা যখন বিভিন্ন জনগণের কাছ থেকে, জনসাধারণের কাছ থেকে আমরা রাজস্ব আদায় করব, অর্থ আদায় করব, তখন সেটা যেন মধ্যপন্থা অবলম্বন করা হয়, কঠোর এবং সেটা কোনোভাবেই যেন আবার খুব কড়াকড়ি যাতে না হয়, আবার খুব হালকাও যাতে না হয়, একটা মাঝামাঝি পথ অবলম্বন করতে হবে। পরবর্তী প্রশ্ন, খুদ মোকাদ্দম চৌধুরীদের পুরনো অধিকার ফিরিয়ে দিয়েছিলেন কোন সুলতান? এই খুদ মোকাদ্দম চৌধুরী যারা কিন্তু গ্রামীণ সমাজের সঙ্গে, রাজনীতির সঙ্গে, অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আলাউদ্দিন খলজি ক্ষমতা আসার পর এই খুদ মোকাদ্দম চৌধুরীদের ক্ষমতা একদম কিন্তু কমিয়ে দেওয়া হয়েছিল
এবং তারা কিন্তু যেভাবে স্ট্যাটাস মেনটেন করছিলেন সেই স্ট্যাটাস থেকে তারা বাদ গিয়েছিলেন। কিন্তু গিয়াসউদ্দিন তুগলক ক্ষমতা আসার পর তাদের আবার পুরনো পদগুলোকে ফিরিয়ে দেওয়া হচ্ছিল এবং তারা আবার কিন্তু গ্রামীণ সমাজে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করছিল। পরবর্তী প্রশ্ন, সুলতান গিয়াসউদ্দিন তুগলক উৎপাদনের কত শতাংশ গ্রহণ করতেন? উত্তর 1/2, 1/3, 1/4, 1/6। আমাদের উত্তর হবে 1/3 অংশ, অর্থাৎ 100 টাকায় 33 টাকা তিনি গ্রহণ করতেন। খরচ সংগ্রহের মধ্যে পথ অবলম্বন করেছিলেন কোন সুলতান? আমরা দেখব যে খরচ সাধারণত এটা ভূমি রাজস্বকে বোঝানো হচ্ছে এবং আমরা দেখছি যে বিভিন্ন রকম কর ছিল যাদের মধ্যে ভূমি রাজস্বটাকে খরচ বলে মনে করা হচ্ছে। এই খরচ যিনি সংগ্রহ করছেন, মাধ্যমে পথ অবলম্বন করছেন, তিনি হচ্ছেন গিয়াসউদ্দিন তুগলক। পরবর্তী প্রশ্ন, গিয়াসউদ্দিন তুগলকের সময়কালে কত সালে তেলেঙ্গানা অভিযান হয়েছিল? এটির উত্তর হবে 1321 সাল। পরবর্তী প্রশ্ন, 1321 সালে তেলেঙ্গানা শাসক ছিলেন প্রতাপরুদ্রদেব এবং দ্বিতীয় ব্যাখ্যা 1321 খ্রিস্টাব্দে তেলেঙ্গানা অভিযান করেছেন জোনা খান। দুটি ব্যাখ্যাই কিন্তু ঠিক। পরবর্তী প্রশ্ন, গিয়াসউদ্দিন তুগলক তেলেঙ্গানাকে কতগুলি জেলায় বিভক্ত করেছেন? 3টি, 5টি, 7টি, 9টি। আমাদের উত্তর হবে 9টি। পরবর্তী প্রশ্ন ব্যাখ্যামূলক, 1321 খ্রিস্টাব্দের পর থেকে ওয়ারঙ্গল সুলতানপুর নামে পরিচিতি লাভ করে এবং দ্বিতীয় ব্যাখ্যা 1326 খ্রিস্টাব্দে মাদুরাই জয় করে দিল্লি সুলতানের সাথে যুক্ত করেছিলেন উলুগ খান। এক্ষেত্রে আমাদের যেটি অপশন হবে সেটা হচ্ছে প্রথম ব্যাখ্যা ঠিক এবং দ্বিতীয় ব্যাখ্যা ভুল। পরবর্তী প্রশ্ন, উলুগ খান কত সালে জাজনগর অভিযান করেন? এই জাজনগর, যেটা কিন্তু আজকে উড়িষ্যা নামে পরিচিত, এটা প্রাচীনকালে বা মধ্যযুগে সাধারণত জাজনগর বলা হতো। এটি অভিযান হয়েছিল 1324 সালের দিকে। পরবর্তী প্রশ্ন, রাজমহেন্দ্রী প্রশস্তিটি কত সালে উৎকীর্ণ করা হয়? এটি মধ্যযুগের একটা প্রশস্তি বলতে এখানে প্রশংসাসূচক যে বিষয়গুলো থাকে, লেখা থাকে শাসকের সম্পর্কে, এটি সাধারণত উৎকীর্ণ করা হয় 1324 সালে এবং এটির যিনি বিশ্বের খান বলে যাকে অভিহিত করা হয়েছে এই প্রশস্তিতে, তিনি হচ্ছেন কে? বলবন, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক। তিনি হলেন মোহাম্মদ বিন তুগলক। পরবর্তী প্রশ্ন, গিয়াসউদ্দিন তুগলক কত সালে বাংলা অভিযান করেন? ইনি বাংলা অভিযান করছেন 1324 খ্রিস্টাব্দে এবং আমরা দেখব এই বাংলা অভিযান তার শেষ অভিযান ছিল এবং এই অভিযান করার পরই কিন্তু তার মৃত্যু হবে এবং শেষ অভিযান বলা হয়েছে কোনটা? বাংলা অভিযান। সির মুঘল কত সালে ভারত আক্রমণ করেন? উত্তর 1318, 1322, 1324, 1327। উত্তর হবে 1324। গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যু কত সালে হয়েছিল? আমরা আগে বলেছি যে 1320 থেকে 1325 সালের মধ্যে গিয়াসউদ্দিন তুগলক ক্ষমতা ছিলেন। সেক্ষেত্রে তার মৃত্যু হচ্ছে 1325 সাল। তার মৃত্যু নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য আছে, আমরা সেই মতপার্থক্যটা দেখার চেষ্টা করব। গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর কারণ হিসাবে বিদ্যুৎ পৃষ্ঠ বা বজ্রপাতের কথা কে বলেছেন? এক্ষেত্রে উত্তর হবে কি? ইসামি, জিয়াউদ্দিন বার্নি, ফেরিস্তা এবং ইবন বতুতা। উত্তর জিয়াউদ্দিন বার্নি। কোনটি ঠিক? অপশন এ, আফগানপুর ষড়যন্ত্রটি গিয়াসউদ্দিন তুগলকের সঙ্গে জড়িত। অপশন বি, আফগানপুর ষড়যন্ত্রটি ঘটেছিল 1326 সালে। অপশন সি, হনুজ দিল্লি দুরস্ত কথার অর্থ দিল্লির কাছে এবং ফাওয়াজিল কথার অর্থ বৃদ্ধ সৈনিক। এক্ষেত্রে আমাদের অপশন এ সঠিক। আফগানপুর ষড়যন্ত্রটি গিয়াসউদ্দিন তুগলকের সঙ্গে জড়িত এবং তার মৃত্যুটাকে আফগানপুর ষড়যন্ত্র বলা হচ্ছে এবং এটি ঘটেছিল 1325 সালে। এবং হনুজ দিল্লি দুরস্ত কথার অর্থ হচ্ছে দিল্লি এখনও অনেক দূর এবং এটি যেটি বলেছিলেন, তিনি বলেছিলেন কে? আমরা নিজামুদ্দিন আউলিয়াকে দেখছি এটা বলতে। জৌনা খান নামে পরিচিত ছিলেন কোন সুলতান? উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। বিভিন্ন শাসকের নাম তাদের বাল্যকালে বিভিন্ন রকম ছিল কিন্তু পরবর্তীকালে তারা শাসক অবস্থায় এসে তাদের নামগুলোকে তারা চেঞ্জ করেছেন, তারা উপাধি গ্রহণ করেছেন। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালের সময়কাল কি? আমরা আগেই এই বিষয়ে আলোচনা করেছি। এক্ষেত্রে উত্তর হবে 1325 থেকে 1351। পরবর্তী প্রশ্ন, আবুল মজাহিদ নামক উপাধি গ্রহণ করেছিলেন কোন সুলতান? এক্ষেত্রে উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের রাজ্য অভিষেক হয়েছিল কোন প্রাসাদে? আমরা জানি যে শাসকরা তাদের নিজস্ব বিভিন্ন প্রাসাদ গড়ে তুলছেন, কেউ সবুজ প্রাসাদ, কেউ সাদা প্রাসাদ, কেউ লাল প্রাসাদ। আমরা জানি যে সফেদ, যেটাকে বলা হচ্ছে কৈশোরী সফেদ বা সবুজ প্রাসাদ বা লাল প্রাসাদ, বিভিন্ন রকম প্রাসাদ কিন্তু রয়েছে, কৈশোরী লাল। ঠিক কৈশোরী লাল বলা হচ্ছে এটাকে। মোহাম্মদ বিন তুগলকের রাজ্যাভিষেক হয়েছিল এই লাল প্রাসাদে। দিল্লির কোন সুলতানকে মুদ্রা শাস্ত্রবিদ বলা হয়? দিল্লির আমরা মোটামুটি প্রথম দিকে মুদ্রা শাস্ত্রের জনক আমরা যাকে বলি, তিনি হচ্ছেন কে? ইলতুৎমিশ। কারণ তিনি প্রথম যে আরবীয় মুদ্রা এবং বিশুদ্ধ মুদ্রা, রূপোর যে মুদ্রা এবং তামার মুদ্রা, টঙ্কা, জিতল, তিনি তৈরি করছেন এবং সেটা যথেষ্টভাবে প্রভাব বিস্তার করছে অর্থনীতিতে। ঠিক একইভাবে কিন্তু আমরা দেখছি মোহাম্মদ বিন তুগলককে, যিনি কিন্তু টোকেন কারেন্সি আনছেন, এক্সপেরিমেন্ট করছেন মুদ্রা সম্পর্কে এবং
এই নামটা কিন্তু আমরা উত্তর অবশ্যই আমাদের হবে মোহাম্মদ বিন তুগলক। পরবর্তী প্রশ্ন, দিল্লির কোন সুলতান গঙ্গার জল পান করতেন? গঙ্গার জল এটি সাধারণত বিভিন্ন জন পান করেছেন, যাদের মধ্যে আমরা একজন সুলতানকে পাচ্ছি মধ্যযুগের, তিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুগলক। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান যিনি হোলি খেলায় অংশ নিয়েছিলেন? অর্থাৎ হোলি সাধারণত একটা হিন্দুদের উৎসব হিসাবে মনে করা হচ্ছে, কিন্তু এখানে কোনো রকম সাম্প্রদায়িকতা না দেখে সম্পূর্ণভাবে একটা উৎসব হিসাবে এটা গ্রহণ করা এবং সেটাকে মেনে নেওয়া, যিনি একটা ধর্মনিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করছেন, তিনি কে? গিয়াসউদ্দিন তুগলক, আলাউদ্দিন খলজি, জালালউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক। তিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুগলক। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক গঙ্গার জল তিনি যে পান করতেন, এই তথ্য আমরা কোন ঐতিহাসিক থেকে পেয়েছি? এক্ষেত্রে উত্তর হবে ইসামি। পরবর্তী প্রশ্ন, স্বর্গদুয়ারি নামক রাজধানী তৈরি করেছিলেন কোন সুলতান? এটি আমরা দেখছি এটা একটা রাজধানী, এটা কিন্তু পার্মানেন্ট বা কোনো চিরস্থায়ী রাজধানী না, এটা মূলত একটা কিছু ক্ষণস্থায়ীর জন্য করা হয়েছিল। মোটামুটি 2 থেকে 3 বছর এখানে থাকা হয়, তারপর কিন্তু এটা খুব একটা গুরুত্ব নেই। সেক্ষেত্রে যার নাম সঙ্গে জড়িত রয়েছেন তিনি হচ্ছেন বলবন, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন তুগলক। তিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুগলক। পরবর্তী প্রশ্ন, যে বহিতাগড় শিলালিপি অনুযায়ী একটি গোমঠ নির্মাণের কথা জানা যায়, সেটি কোন সুলতান নির্মাণ করেছেন? উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। এই যে স্বর্গদুয়ারি আমরা যে রাজধানীর কথা বলছিলাম, এটি যে নদীতে অবস্থিত সেটি হলো গঙ্গা নদী। পরবর্তী প্রশ্ন, প্রথম কোন সুলতান সালার মাসুদ গাজী দরগায় গিয়েছিলেন? তিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুগলক। সালার মাসুদ গাজীর দরগা কোথায় অবস্থিত? পরবর্তী আমরা অপশান দেখছি আজমির, দিল্লি, বাহরাইচ এবং দক্ষিণ ভারত। আমাদের উত্তর হবে বাহরাইচ। পরবর্তী প্রশ্ন, প্রথম কোন সুলতান খাজা মঈনুদ্দিন চিশতির দরগায় গিয়েছিলেন? তিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুগলক। খাজা মঈনুদ্দিন চিশতির দরগা কোথায় অবস্থিত? তুর্কিস্তান, আফগানিস্তান, দিল্লি, আজমির। আমরা জানি আজমিরে অবস্থিত এটি। পরবর্তী প্রশ্ন, জৈন ভিক্ষু আমরা দেখব যে সিংহকীর্তি যে কোন শাসকের দরবারে ছিলেন? অর্থাৎ সিংহকীর্তি তিনি যে দরবারে ছিলেন সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের দরবারে। কারণ মোহাম্মদ বিন তুগলকের দরবারে কিন্তু আমরা কিন্তু দেখছি জৈনিজমকে যথেষ্টভাবে কিন্তু প্রভাব বিস্তার করছেন এবং তিনি কিন্তু তাদের সঙ্গ লাভ করছেন। অর্থাৎ তিনি যে আগে আমরা বলেছি ধর্মনিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা তিনি কিন্তু করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোনটি ভুল? অর্থাৎ আমাদের বাকি সবই ঠিক আছে, একটি মাত্র ভুল, সেটাকে আমাদের খুঁজে বার করতে হবে। অপশান এ, আলাউদ্দিন খলজি ছিলেন প্রথম সুলতান যিনি মাউন্ট আবুতে মন্দির পরিদর্শন করেছিলেন, যে জৈনিজমের যে মন্দির সেটা পরিদর্শন করছেন তিনি। পরবর্তী রাজশেখর মোহাম্মদ বিন তুগলকের দরবারে উপস্থিত ছিলেন, ইনিও কিন্তু একজন জৈনিজমের একজন শিষ্য ছিলেন বা তিনিও কিন্তু ধর্মের সঙ্গে যুক্ত রয়েছেন। জিন প্রভা সুরি মোহাম্মদ বিন তুগলকের 1000 গরু প্রদান করেছিলেন। মোহাম্মদ বিন তুগলক কল্যাণের শিবলিঙ্গ মন্দির পুনর্নির্মাণ করেছিলেন। এক্ষেত্রে সবগুলোই ঠিক, একমাত্র আমরা দেখছি অপশান এ এটা কিন্তু ভুল। পরবর্তী প্রশ্ন, কোন ঐতিহাসিক মত দিয়েছেন যে একজন শাসকের জন্য বিচার কাজ 70 বছরের নামাজের প্রার্থনা চেয়ে বড়? অর্থাৎ আমাদের ন্যায় নীতি রাখতে হবে, কোনটা অন্যায় সেটাকে অন্যায় বলতে হবে, যেটা ন্যায় সেটাকে ন্যায় বলতে হবে। অর্থাৎ আমরা যদি বিচার যদি সঠিকভাবে না করি তাহলে আমাদের নামাজ অর্থাৎ ঈশ্বরের প্রতি যে প্রার্থনা সেটা কোনো রকম কাজে আসবে না। সেটাই কিন্তু তিনি এই কোর্টটার মধ্যে বোঝানোর চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন একজন মানুষ তিনি তার সমগ্র জীবনে যে নামাজ পড়ছেন, সমগ্র জীবন ধরে তিনি যে ঈশ্বরের প্রার্থনা করছেন, সেটা সবই কিন্তু কোনো লাভ কিন্তু হবে না। সেই জন্য এটা বলা হয়েছে, যিনি বলছেন তিনি হচ্ছেন কে? জিয়াউদ্দিন বার্নি। পরবর্তী প্রশ্ন, দিল্লির প্রথম কোন সুলতান যিনি সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছেন? সতীদাহ প্রথা যেটি কিন্তু ভারতের ইতিহাসে ওতপ্রোতভাবে জড়িত এবং যেটা কিন্তু আমরা অনেক দিন ধরে দেখছি। এই সতীদাহ প্রথা বারবার কিন্তু বন্ধ করার চেষ্টা হয়েছে, কিন্তু সেইভাবে কিন্তু কোনো বল প্রয়োগ করে বন্ধ করার চেষ্টা কিন্তু হয়নি। সতীদাহ কখনো কখনো করতে গেলেও সুলতানের কাছে পারমিশন নিতে হচ্ছে, তাদের কাছে বিভিন্ন রকম কথা তাদেরকে আগে বলতে হচ্ছে যে সতীদাহ করা এবং হচ্ছে, এবং একইভাবে যিনি সতী হবেন, যিনি দাহ হবেন, যিনি যে মহিলা, তার যদি ইচ্ছা থাকে তাহলে হবে, না হলে কিন্তু হবে না। সেক্ষেত্রে আমরা পুরোপুরি সতীদাহ প্রথা যদি আমরা নিষিদ্ধ দেখি তাহলে সেটা 1829 সাল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময়কাল এবং রাজা রামমোহন রায়ের একটা উদ্যোগ ছিল এবং সেটা অ্যাক্ট নাম্বার 17 ছিল। এখানে আমরা যেটা উত্তর দেখছি, যিনি দিল্লির প্রথম সুলতান যিনি সতীদাহ প্রথা নিষিদ্ধ করছেন তিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুগলক। পরবর্তী প্রশ্ন, দিল্লির প্রথম কোন সুলতান যিনি চীন, মিশর, সিরিয়ার সঙ্গে বৈদেশিক সম্পর্ক স্থাপন করেছিলেন? তিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুগলক। তিনি কিন্তু বিভিন্ন বিদেশের যোগাযোগ তিনি কিন্তু রাখার চেষ্টা করছিলেন, একটা তাল মিলিয়ে চলার কিন্তু একটা ব্যবস্থা আমরা কিন্তু দেখছি।
মোহাম্মদ বিন তুগলকের কতগুলি সংস্কার সম্পর্কে জিয়াউদ্দিন বার্নি বর্ণনা দিয়েছেন। মোহাম্মদ বিন তুগলক তিনি তার জীবনে বা তিনি ক্ষমতা আসার পর বেশ কিছু সংস্কার করছেন, রিফর্ম করার চেষ্টা করছেন, কিন্তু বেশিরভাগ রিফর্মগুলো তার ঠিকঠাক হচ্ছে না। এই জন্যই তো আমরা তাকে পাগলা রাজা বলি। অর্থাৎ তিনি কোনো একটা বিশেষ কাজ করতে যাচ্ছেন, ঠিক তার বিপরীত হয়ে যাচ্ছে। তিনি করতে যাচ্ছেন রাজধানী স্থানান্তর, হয়ে যাচ্ছে অন্যরকম। তিনি করতে যাচ্ছেন টোকেন কারেন্সি চালু, কিন্তু হয়ে যাচ্ছে অন্যরকম। তিনি করতে যাচ্ছেন খোরাসন অভিযান, তিনি অন্যরকম ফল পাচ্ছে। তিনি করতে যাচ্ছেন দোয়াব অঞ্চলের ট্যাক্স বৃদ্ধি, অন্যরকম ফল। অর্থাৎ কোনোটাই কিন্তু তার সঠিক কিন্তু একটা আমরা কিন্তু ফল আমরা পাচ্ছি না, যার জন্য তাকে পাগলা রাজা বলা হচ্ছে। এবং সেই সংখ্যাটি জিয়াউদ্দিন বার্নি যেটা দিয়েছেন সেটা হচ্ছে 5টি সংস্কার। পরবর্তী প্রশ্ন, হাসমি অলি হাস্ত কোন সুলতান তৈরি করেছিলেন? এটি উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। জিয়াউদ্দিন বার্নির মতে মোহাম্মদ বিন তুগলক দোয়াবের কত গুণ কর বৃদ্ধি করেছিলেন? এটি উত্তর হবে 10 গুণ। আবার এই প্রশ্নেরই ফেরিস্তার যেটা বক্তব্য সেটা তিনি বলছেন 4 গুণ। পরবর্তী প্রশ্ন, উর্দু এই মোয়াল্লাটা কি? রাজকীয় প্রাসাদ, রাজকীয় শিবির, রাজকীয় বস্ত্র, নাকি রাজকীয় খাদ্য? এক্ষেত্রে উত্তর হবে রাজকীয় শিবির। দেওয়ানি আমির কহি, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে, কারণ আমরা দেখি পরীক্ষার সময় অনেক সময় দিয়ে থাকে যে দেওয়ানি আমির কহি কে তৈরি করছেন বা এটা কোন ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত। আমরা সমগ্র মধ্যযুগ ধরে দেখব বিভিন্ন রকম ডিপার্টমেন্ট তৈরি হচ্ছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট তার নিজস্ব একটা স্পেসিফিক জায়গা নিয়ে তারা কাজ করছে, সেটাকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে। এবং সেক্ষেত্রে মোহাম্মদ বিন তুগলক বলুন, ফিরোজ শাহ তুগলক বলুন, আলাউদ্দিন খলজি বলুন বা বলবন বলুন, এরা প্রত্যেকে কিন্তু এই নামের সঙ্গে যুক্ত রয়েছেন। তাই সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এগুলো খুব ভালো করে দেখার চেষ্টা করতে হবে। সেরকম একটা ডিপার্টমেন্ট হলো দেওয়ানি আমিরি কহি, এবং এই ডিপার্টমেন্টটা মূলত কৃষি কাজের সঙ্গে যুক্ত ছিল, যারা কৃষির কিন্তু উন্নতি ঘটানোর চেষ্টা করবেন। সন্ধ্যার কথার অর্থ কী? সন্ধ্যার কথার অর্থ হলো কি? ঋণ, অর্থ ঋণ, সুদ, নাকি কৃষি ঋণ? শুধু ঋণ বললে কিন্তু হবে না, এর উত্তর হবে কৃষি ঋণ, কৃষিকাজের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, দিল্লির প্রথম কোন সুলতান সন্ধ্যার শুরু করেন? দেখুন, সন্ধ্যার এবং তাকাভি দুটি কিন্তু ঋণের সঙ্গে যুক্ত, আর দুটি কিন্তু কৃষিকাজের সঙ্গে যুক্ত, কিন্তু এদের মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা আমরা কিন্তু আমাদের ক্লাসে কিন্তু আলোচনা কিন্তু যে নেটের ক্লাস সেখানে কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা কিন্তু করেছি বা করব। বিষয়টা হচ্ছে যে সন্ধ্যার এবং তাকাভি দুটিই কিন্তু সাধারণত করের উপর নির্ভর করছে, এবং সেটা কৃষি ঋণ। একটা স্থায়ী এবং অপরটা হচ্ছে অস্থায়ী। অস্থায়ী বলতে একটা লং টার্মের জন্য, একটা শর্ট টার্মের জন্য। অর্থাৎ আপনি যদি ব্যাংকে ঋণ নিতে চান, বা সাধারণত আপনি যদি কোনো কৃষিকাজের জন্য বিভিন্ন রকম আজকাল যে সমস্ত বিভিন্ন রকম যে ঋণ দিচ্ছে সরকার থেকে, সেই ঋণের বিভিন্ন রকম ট্যাক্স আছে, বিভিন্ন রকম কন্ডিশন আছে। ঠিক সেরকমই কিন্তু সন্ধ্যার বা তাকাভিও কিন্তু সেরকমই ছিল। যেটা শুরু করছেন তিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুগলক। এই মোহাম্মদ বিন তুগলক প্রথম কিন্তু কৃষির জন্য ঋণ দিতে শুরু করছেন। মানে হচ্ছে যারা কৃষিকাজ করছেন তাদেরকে একটা উৎসাহ দেওয়া যাবে, তারা কিন্তু আরও বেশি পরিমাণে করে কিন্তু কৃষিকাজ করবেন। অর্থাৎ সরকার থেকে যখন হেল্প হবে তখন কিন্তু তারা বুঝতে পারবে যে হ্যাঁ, সরকার এটার প্রতি নজর দিচ্ছে, তার মানে হচ্ছে কৃষিকাজ করে আমাদের লাভ হবে, এটা হচ্ছে বিষয়। মোহাম্মদ বিন তুগলক সন্ধ্যার জন্য কত টাকা খরচা করেছিলেন? এর জন্য তিনি একটা বিশাল পরিমাণ অঙ্ক তিনি খরচা করেছেন, আর সেটা হচ্ছে 70 লাখ টাকা। পরবর্তী প্রশ্ন, দিল্লির প্রথম কোন সুলতান দুর্ভিক্ষ আইন চালু করলেন? ভারতবর্ষের ইতিহাসে বারবার দুর্ভিক্ষ হয়েছে, এবং এক্ষেত্রে আমরা যদি চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে দেখি, মেগাসিনিস যখন আসছেন তিনি উল্লেখ করছেন ভারতে দুর্ভিক্ষ হয়নি। এবং আমরা যখন একইভাবে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে হোক বা আমরা মৌর্য সাম্রাজ্যের বিভিন্ন লিপিগুলো থেকে তখন আমরা জানতে পারছি যে না, এখানে কিন্তু দুর্ভিক্ষ হয়েছে। আমরা বিভিন্ন রকম লিপি থেকে জানতে পারছি, মহাস্থানগড় লিপি হোক বা সোগৌরা হোক, সেখান থেকে জানতে পারছি যে দুর্ভিক্ষ হয়েছে। দুর্ভিক্ষ একটা স্বাভাবিক বিষয়। অর্থশাস্ত্রে সেখানে দুর্ভিক্ষের বিভিন্ন রকম প্রকার রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, সেটা পোকামাকড়ের উপদ্রব হতে পারে, খরা হতে পারে, বন্যা হতে পারে, ভূমিকম্প হতে পারে, ইঁদুরের উৎপাত হতে পারে, বিভিন্ন রকম। দুর্ভিক্ষ হওয়াটা একটা স্বাভাবিক বিষয়। এই জন্য আমরা দেখেছি শেরশাহ যখন দুর্ভিক্ষ হবে বলে বা এরকম ধরনের কন্ডিশন তৈরি হবে বলে, তারা কিন্তু আগে থেকে কিন্তু যে শেরশাহ তিনি একটা পরিমাণ কিন্তু কৃষকদের কাছ থেকে কী করতেন, 250 করে কিন্তু প্রতি বিঘা তিনি শস্য কালেক্ট করে রাখতেন, এবং যখন এরকম দুর্ভিক্ষ হতো হয়তো তখন তিনি তাদেরকে দিয়ে সাহায্য করতে পারতেন। ঠিক সেরকমই কিন্তু দিল্লির যে সুলতান দুর্ভিক্ষ আইন বা যিনি কোর্ট শুরু করছেন তিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুগলক। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক রাজধানী কত সালে পরিবর্তন করছেন? আমরা আগে বলেছি যে মোহাম্মদ বিন তুগলককে সাধারণত পাগলা রাজা উপাধি দেওয়া হয় বা বলা হয়। সেক্ষেত্রে তিনি কতটা পাগলা বা তিনি কতটা বুদ্ধিমান সেটা তার কাজের উপর নির্ভর করছে। কিন্তু ঐতিহাসিকরা মত দিয়েছেন এটাও যে মোহাম্মদ বিন তুগলক সুলতানদের মধ্য থেকে সবথেকে শিক্ষিত ছিলেন, সবথেকে কিন্তু
তিনি তার বুদ্ধিমত্তা ছিল, কিন্তু তার ভাগ্য তার সঙ্গে সাথ দিচ্ছে না, যার জন্য এই অবস্থা। ঠিক একইভাবে কিন্তু আমরা দেখছি তিনি দিল্লিতে রাজধানী ছিল, রাজধানীটা তিনি চেঞ্জ করে নিয়ে গেলেন দৌলতাবাদে বা দেবগিরিতে। সেক্ষেত্রে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন রকম দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দিয়েছেন যে কেন দিল্লিতে থেকে কেন দেবগিরিতে যাওয়া হলো। বিভিন্ন রকম উঠে আসে কারণ। কেউ বলে যে দেবগিরি বা যেহেতু দেবগিরি বা দৌলতাবাদ হচ্ছে তার সাম্রাজ্যের একেবারে কেন্দ্রবিন্দু। আবার কেউ বলে যে বারবার যেভাবে মঙ্গল অভিযান হচ্ছে সেক্ষেত্রে দিল্লি নিরাপত্তাহীনতায় ভুগছে। আবার কেউ বলে যে দিল্লির জনসাধারণ কুকথা, বিভিন্ন খারাপ খারাপ কথা দিয়ে, চিঠি দিয়ে ডিস্টার্ব করছে সুলতানকে। এই জন্য সুলতান তাদেরকে শায়েস্তা করার জন্য, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তিনি রাজধানী পরিবর্তন করে নিয়ে গেলেন, যে দেখ কেমন লাগে, তোদেরকে নিয়ে চললাম, তোরা হাঁটতে হাঁটতে যাবি দেবগিরি পর্যন্ত, দিল্লি পর্যন্ত, দিল্লি থেকে দেবগিরি, এবং এতে তাদেরকে কী করা হলো, পানিশমেন্ট দেওয়া হলো। এরকম বিভিন্ন তথ্য এবং উঠে আসছে। ঠিক আরেকটা তথ্য এরকম উঠে আসে বা তথ্য উঠে আসে, সেটা হচ্ছে কি যে যেহেতু দিল্লি একটা শহর, একটা গুরুত্বপূর্ণ শহর, বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে একটা, ঠিক সেরকমই দক্ষিণ ভারতে একটা কালচার, দক্ষিণ ভারতে একটা সংস্কৃতি, দক্ষিণ ভারতে একটা সভ্যতা গড়ে তোলা উচিত। সেটা হতে পারে দিল্লি দরবারের মতো হতে পারে। সেরকমই একটা সভ্যতা, একটা সংস্কার, একটা কালচার গড়ে তোলার জন্য তিনি রাজধানী পরিবর্তন করলেন। সেখানে সুফি সাধকদেরকে নিয়ে গেলেন, সেখানে তার দিল্লিতে যে বিষয়গুলো ছিল সেগুলো তিনি নিয়ে গেলেন। এটা হচ্ছে বিষয়। এই রাজধানীটা পরিবর্তন হয়েছিল মূলত 1327 সালের দিকে। এবং পরবর্তী প্রশ্ন ব্যাখ্যামূলক, মোহাম্মদ বিন তুগলক দেবগিরি নাম দেন দৌলতাবাদ। এবং দ্বিতীয় ব্যাখ্যা মাসালিক উল আফসার গ্রন্থের লেখক আল উমরি। দুটি ব্যাখ্যাই ঠিক, কারণ দেবগিরি যেটা প্রাচীন নাম, যেটা পরবর্তীকালে নাম হলো কি দৌলতাবাদ। পরবর্তী প্রশ্ন, মাসালিক উল আফসার গ্রন্থটি কোন ভাষায় রচিত? এটা ভুল করলে হবে না যে বেশিরভাগ মধ্যযুগের গ্রন্থগুলোই ফার্সি ভাষায় না, এমন কিছু গ্রন্থ আছে যেগুলো কিন্তু আরবি ভাষায় রচনা হয়েছে। ঠিক সেরকমই কিন্তু একটা গ্রন্থ নাম হলো মাসালিক উল আফসার। প্রথম ব্যাখ্যা, দেবগিরি ইসলামের মহানগর নামে পরিচিত। দ্বিতীয় ব্যাখ্যা, তখ্তগা দিল্লি কথাটি ফিরোজ শাহ তুগলকের মুদ্রায় খোদাই করা হয়েছিল। এক্ষেত্রে আমাদের যেটি উত্তর হবে সেটি হচ্ছে প্রথম ব্যাখ্যা ঠিক। অবশ্যই আমরা একটু আগে বললাম যে দেবগিরিটাকে ইসলামের মহানগর গড়ে তোলার চেষ্টা, যেমনভাবে দিল্লিকে বসানো হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে, ঠিক ওই একইভাবে দেবগিরিকে করতে হবে। কিন্তু দ্বিতীয় যেটি বলা হয়েছে সেটা কিন্তু আমাদের ভুল তথ্য। মোহাম্মদ বিন তুগলক রাজধানী পরিবর্তন করেছিলেন কারণ মঙ্গল হামলা থেকে সুরক্ষার জন্য। এই তথ্য দিয়েছেন কোন ঐতিহাসিক? জিয়াউদ্দিন বার্নি, ইসামি, এল শ্রীবাস্তব বা আশীর্বাদ লাল শ্রীবাস্তব এবং KS লাল। এক্ষেত্রে উত্তর হবে যে মঙ্গল আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য আশীর্বাদ লাল শ্রীবাস্তব। পরবর্তী আমাদের প্রশ্ন, দক্ষিণ ভারতকে মুসলিম সভ্যতার কেন্দ্র গড়ে তোলার জন্য রাজধানী করেছিলেন। এ বক্তব্য কার? KS লাল, জিয়াউদ্দিন বার্নি, হাবিবুল্লাহ, ইবন বতুতা। হাবিবুল্লাহ। পরবর্তী প্রশ্ন, দিল্লির মানুষকে শাস্তি দেওয়ার জন্য মোহাম্মদ বিন তুগলক রাজধানী পরিবর্তন করেছেন। এই তথ্য যিনি দিয়েছেন তিনি কিন্তু রাজধানী পরিবর্তন করা দেখেননি। তিনি কিন্তু একজন বৈদেশিক, বিদেশ থেকে আসছেন। যখন রাজধানী পরিবর্তন হয়েছে তখন তার কোনো রকম অস্তিত্ব ভারতের ইতিহাসে ছিল না। আর তিনি কে বুঝতে পেরে গিয়েছেন, তার কার জন্য বলা হচ্ছে, তিনি হচ্ছেন ইবন বতুতা। তিনি মূলত 1333-এ ভারতবর্ষে আসছেন, 1347 পর্যন্ত ভারতে থাকছেন এবং এর মধ্যে 8 বছর তিনি দিল্লিতে ছিলেন। কাজী পদে নিযুক্ত হয়েছিলেন, প্রধান কাজী। তার ফ্যামিলি কাজী হিসাবেই কাজ করত। এই জন্য মোহাম্মদ বিন তুগলকের কাছে তার আবদার যে আমাকে অন্য পদ দেবেন না, আমাকে কাজীর পদ দেন, এবং সেই কাজীর পদ তিনি নিয়েছেন। ইবন বতুতার সঙ্গে মোহাম্মদ বিন তুগলকের প্রথম দিকে সম্পর্ক ভালো ছিল, কিন্তু তার মাঝের দিকে আমরা দেখব ইবন বতুতার সঙ্গে মোহাম্মদ বিন তুগলকের একটা তাদের মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু ফাটল ধরছে। এবং ইবন বতুতা তিনি বেশ কিছু অঞ্চল ঘুরেছেন, যার মধ্যে মালদ্বীপ একটা অন্যতম, সিংহল অন্যতম, এবং দক্ষিণ ভারত গিয়েছেন, বাংলা এসেছেন। জায়গাগুলো তিনি দেখেছেন, সেগুলো রেহলা সফরনামা গ্রন্থে উল্লেখ করেছেন। আর বাড়ি ছিল কোথায় আমরা জানি, উত্তর আফ্রিকাতে তার বাড়ি ছিল, উত্তর আফ্রিকার মূলত যে মরক্কো তানজিয়ার শহরে। এবং এই ব্যক্তি তিনি বেশ পথ তিনি ঘুরেছেন এবং ঘোরার পর বিভিন্ন দেশ তিনি দেখেছেন। শুধুমাত্র ভারত সম্পর্কে লেখেননি, তিনি অন্যান্য দেশ সম্পর্কে লিখেছেন তার গ্রন্থের মধ্যে। তিনি ফিরে গিয়ে রেহলা বা সফরনামা গ্রন্থটি লিখছেন। কোন ভাষাতে? আরবি ভাষায় লিখেছিলেন। তাহলে ইবন বতুতা সম্পর্কে একটা ডিটেলস তথ্য কিন্তু দেওয়া হলো। আমাদের পরবর্তী যেটা বিষয় সেটা হচ্ছে দিল্লি থেকে দৌলতাবাদের মধ্যে কত মাইল রাস্তা তৈরি করা হয়েছিল। এই যে দিল্লি থেকে দৌলতাবাদ লোকগুলো যাবে হেঁটে হেঁটে, তখন তো আর আমাদের এরকম যানবাহন ছিল না যে তারা পৌঁছে যাবে। তো সেক্ষেত্রে তাদের যে হাঁটার যে রাস্তাটা সেটা কিন্তু 700 মাইল। পরবর্তী প্রশ্ন, দিল্লি থেকে দৌলতাবাদ যাত্রায় কতদিন লাগতো? এই যে কত দিনের উপর আপনি কিন্তু একটা ধারণা করতে পারবেন যে
মানুষগুলোর কি হাল হয়েছিল। যারা একটু হয়তো যুবক তাদের ঠিক আছে, কিন্তু যারা একটু বয়স্ক, আর একটা গল্প আমি বলবো এই বয়স্কদের বিষয় নিয়ে, কিন্তু বিষয়টা হচ্ছে যারা বয়স্ক তাদের অবস্থা কী হয়েছিল। সেই দিনটা হচ্ছে কত, 25, 35, 40, 50, অর্থাৎ 1 মাসেরও বেশি সময় লাগছে, 40 দিন সময় লেগেছে। এই যে আমি একটু আগে বললাম যে বয়স্কদের অবস্থাটা কী হয়েছিল, এরকমই একজন ঐতিহাসিক ছিলেন কে, আমরা দেখছি যে এরকমই একজন ঐতিহাসিক ছিলেন। তিনি তার দাদু কিন্তু এইভাবে হাঁটছিল, এই হাঁটতে হাঁটতে পথের মধ্যেই তার মৃত্যু হয়। তার বয়স ছিল 90 বছর, এবং স্বাভাবিকভাবেই একজন বয়স্ক লোক যার 90 বছর বয়স, সে কীভাবে হেঁটে যাবে, এবং পথের মধ্যেই মারা যাচ্ছেন। এবং পরবর্তীকালে সেই ঐতিহাসিক যিনি কিন্তু মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে যখন তিনি যখন গ্রন্থ লিখছেন অন্য একজন শাসকের অধীনে, তখন সেখানে মোহাম্মদ বিন তুগলককে তিনি সমালোচনা করছেন, মোহাম্মদ বিন তুগলককে তিনি দোষারোপ করছেন, বিভিন্ন রকম জমে থাকা রাগ, তার যে পূর্বপুরুষ, তার দাদু যেভাবে পথিমধ্যে মারা গেলেন তার কথা তিনি তুলে ধরেছেন তার গ্রন্থের মধ্যে। আর এই ঐতিহাসিক যিনি জায়গা করে নিয়েছিলেন আমাদের যে বাহমনি রাজ্যটা রয়েছে, সেই শাসক আলাউদ্দিন বাহামন শাহের অধীনে, যিনি লিখেছিলেন কি গ্রন্থটি, ফুতুস সালাতিন, এই গ্রন্থটি যিনি লিখেছিলেন ফুতুস সালাতিন গ্রন্থে তিনি কিন্তু এই গ্রন্থে লিখছেন। আর তিনি কে, তিনি হচ্ছেন ইসামি কিন্তু যথেষ্টভাবে কিন্তু সেখানে তিনি কিন্তু সমালোচনা করছেন। পরবর্তী যেটা আমাদের বিষয় হচ্ছে মোহাম্মদ বিন তুগলক কোন ঋতুতে রাজধানী পরিবর্তন করেছেন। আবার ঋতুটা দেখুন, ঋতুটা হচ্ছে কি বর্ষাকাল, শীতকাল, গ্রীষ্মকাল, শরৎকাল। অর্থাৎ ইতিমধ্যে 700 মাইল মানুষগুলোকে হেঁটে যেতে হচ্ছে, তার উপর আবার ঋতুটা হচ্ছে আপনার গ্রীষ্মকাল। অর্থাৎ গ্রীষ্মকালে যদি আপনার মে জুন মাসে যদি আপনি হাঁটেন, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে একজন যুবক মানুষ তারই মধ্যে অসুস্থ হয়ে যায়, তাহলে একজন বয়স্ক লোকদের তাহলে কী অবস্থা হতে পারে। তার বিবরণ কিন্তু ফুতুস সালাতিন গ্রন্থ আমরা খুব স্বাভাবিক বা সুন্দর করে কিন্তু আমরা কিন্তু পেয়েছি গ্রন্থতে। পরবর্তী প্রশ্ন, ইসামির মতে কত ভাগ জনসংখ্যা দেবগিরিতে পৌঁছাতে সফল হয়েছিল। ইসামি বলছেন যে মাত্র 10 ভাগ, অর্থাৎ 100% মধ্যে 10 ভাগ মানুষ পৌঁছাতে সক্ষম হয়েছিল। পরবর্তী প্রশ্ন, দিল্লির প্রথম কোন সুলতান প্রতীকী মুদ্রা শুরু করেছিলেন। এই যে একটু আগে আমি বলছিলাম যে মোহাম্মদ বিন তুগলক তিনি বারবার এক্সপেরিমেন্ট করেছেন বিভিন্ন বিষয় নিয়ে, মুদ্রাই বা কেন বাকি থাকে সেটাও তিনি এক্সপেরিমেন্ট করলেন, আর সেটা ফলস্বরূপ টোকেন কারেন্সি প্রতীকী মুদ্রা চালু করলেন মোহাম্মদ বিন তুগলক। আর এটা শুরু হয়েছিল কত সালে, 1328, 1329, 1330, 1331। পড়ার সময় চেষ্টা করবেন এই জায়গাটা, এই যে 5টা যে রিফর্ম তিনি করছেন, তার রাজধানী পরিবর্তন, তার প্রতীকী মুদ্রা শুরু করা, খোরাসান অভিযান করা, কারাচিল অভিযান করা, এবং একইভাবে তিনি যে আবার রাজধানী ফিরিয়ে নিয়ে আসছেন, এবং একইভাবে মঙ্গল যে অভিযান হচ্ছে, এই জায়গাগুলো একটু দেখে রাখবেন, খুব কিন্তু ইম্পর্টেন্ট এই জায়গাগুলো। ঠিক একইভাবে মোহাম্মদ বিন তুগলকের সময়কালে প্রতীকী মুদ্রা শুরু হয়েছিল 1329 খ্রিস্টাব্দে। এই প্রতীকী মুদ্রার কোন মুদ্রার মানের সমান রাখা হয়েছিল। এই প্রতীকী মুদ্রা যেটা সমান রাখা হয় সেটা হচ্ছে জিতল, টঙ্কা, স্বর্ণ নাকি আদানি। টঙ্কা, তার মানে টঙ্কা বলতে এখানে বোঝানো হচ্ছে যে টঙ্কার কিন্তু এটা সমান সমান ছিল। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, 14তম শতাব্দীতে ভারতে রূপার অভাব ছিল। দ্বিতীয় ব্যাখ্যা, মোহাম্মদ বিন তুগলক রূপার অভাব মেটাতে প্রতীকী মুদ্রা চালু করেন। প্রথম ব্যাখ্যা ঠিক আর দ্বিতীয় ব্যাখ্যা ঠিক, রূপোর কিন্তু অভাব ছিল, আর এই জন্যই কিন্তু তিনি প্রতীকী মুদ্রা শুরু করেছিলেন। পরবর্তী প্রশ্ন, প্রথম পর্বে মোহাম্মদ বিন তুগলকের সময়কালে রূপার মুদ্রার ওজন কত ছিল। 150 গ্রেন, 160 গ্রেন, 178 গ্রেন, 198 গ্রেন, এটা একটা পরিমাপ, সেক্ষেত্রে হচ্ছে 178 গ্রেন। কোন ঐতিহাসিক প্রথম বলেন যে মোহাম্মদ বিন তুগলক রূপার অভাব মেটাতে প্রতীকী মুদ্রা চালু করেছিলেন। কোন ঐতিহাসিকের বক্তব্য, কে.এস. লাল, এল শ্রীবাস্তব, নাকি ঈশ্বর তোপা, নাকি জিয়াউদ্দিন বার্নি। এটি বলেছিলেন ঈশ্বর তোপা নামক একজন ঐতিহাসিক। পরবর্তী প্রশ্ন, চীনে কুবলাই খান কাগজের মুদ্রা চালু করেন। অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক যেটা করছেন সেটা অনেক আগেই কিন্তু করেছেন কোনো শাসক, আর তিনি হচ্ছেন চীনের একজন শাসক, তার নাম ছিল কুবলাই খান। দ্বিতীয় ব্যাখ্যা, কাগজের মুদ্রাটি চাও নামে পরিচিত। এক্ষেত্রে আমাদের অপশন এ সঠিক, কারণ তিনি যে মুদ্রা চালু করছেন চীনের, এবং এই মুদ্রাটা চাও নামে পরিচিত, মনে রাখতে হবে, এটাকে বলা হতো চাও চীনা ভাষায়। চীনের কুবলাই খান কত সালে কাগজের মুদ্রা চালু করেন। অর্থাৎ মোহাম্মদ বিন তুগলকের অনেক আগে, মোহাম্মদ বিন তুগলক করছেন 1329-এর দিকে, তার মানে এদিকে 40 আর ওইদিকে রয়েছে আমরা 30, মানে প্রায় কিন্তু 70 বছর হতে চললো। 70 বছর পর কিন্তু মোহাম্মদ বিন তুগলক সেটা করছেন। গাই খাত খান কত সালে প্রতীকী মুদ্রা শুরু করেছিলেন। ইনিও কিন্তু করছেন 1294 সালে। কোন ঐতিহাসিকের মতে মোহাম্মদ বিন তুগলকের সময়ে প্রত্যেক হিন্দুর বাড়ি টাকশালে পরিণত হয়।
অর্থাৎ তিনি এমন একটা মুদ্রা চালু করলেন যে মুদ্রা সবাই কিন্তু নকল করতে শুরু করলো, সবাই কিন্তু দুর্নীতি করতে শুরু করলো। আর এই মত যিনি দিয়েছেন তিনি হচ্ছেন কে? জিয়াউদ্দিন বার্নি। কারণ জিয়াউদ্দিন বার্নি তার সমসাময়িক ঐতিহাসিক এবং তিনি এই তথ্য কিন্তু খুব ভালো করে দিচ্ছেন। কত সালে মোহাম্মদ বিন তুগলকের সময়কালে মঙ্গল আক্রমণ হয়েছিল? এটি হয়েছিল 1387-এর দিকে। আর মনে রাখতে হবে, আলাউদ্দিন খলজির সময়কালে সব থেকে বেশি মঙ্গল আক্রমণ হয়। সেটা কত? 1300 আমরা দেখতে পাচ্ছি 1300 মোটামুটি 97-98 দিকে লাগাতার চলছে। 1297 থেকে শুরু হচ্ছে, 1306-7 পর্যন্ত কিন্তু চলেছে। আর এটা কিন্তু 6 বার থেকে টানা 7 বার কিন্তু হয়েছে। আর এর জন্য কিন্তু বারবার কিন্তু তিনি জয়লাভ করেছেন এই মঙ্গলদের বিরুদ্ধে, কড়া হাতে দমন করেছেন। কিন্তু মোহাম্মদ বিন তুগলক তিনি দেখছি তার সময়কালে যিনি আক্রমণ করছেন 1387 দিকে আক্রমণটা হয়েছিল, এবং যিনি করছেন তিনি হচ্ছেন তারমাসিরিন। কোন দিল্লির সুলতান সময়কালে এটি হয়েছিল? এটি হয়েছিল তারমাসিরিনের সময়কালে। পরবর্তী আমাদের প্রশ্ন, দিল্লির কোন সুলতান খোরাসান সেনা তৈরি করেছেন? এটি উত্তর হবে সাধারণত মোহাম্মদ বিন তুগলক। পরবর্তী প্রশ্ন, খোরাসান সেনার অন্তর্গত কতজন সেনা ছিলেন? এটি আমাদের উত্তর 2,70,000, 3,70,000, 4,70,000 নাকি 5,70,000? এক্ষেত্রে আমাদের উত্তর হবে 3,70,000। পরবর্তী প্রশ্ন, খোরাসান সেনাদের মোহাম্মদ বিন তুগলক কত বছরের অগ্রিম বেতন দিয়েছিলেন? তাদেরকে ধরে রাখার জন্য এবং তাদেরকে কাজে লাগানোর জন্য টোটাল তারা কিন্তু প্রায় 1 বছর ধরে তাদের আগের অগ্রিম বেতন দিয়ে দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, খোরাসান সেনারা কত সালে নগরকোট জয় করতে যায়? তারা মূলত এই জয় করতে গিয়েছিল 1337 খ্রিস্টাব্দের দিকে। পরবর্তী প্রশ্ন, কারাজল আক্রমণ কত সালে হয়েছিল মোহাম্মদ বিন তুগলকের সময়কালে? এটি হয়েছিল 1337-এর দিকে। পরবর্তী প্রশ্ন, কারাচিল অভিযান হয়েছিল খসরু মালিকের নেতৃত্বে, এবং দ্বিতীয় ব্যাখ্যা, কারাচলের বর্তমান নাম কুমায়ুন। এক্ষেত্রে আমাদের দুটি ব্যাখ্যা কিন্তু ঠিক। আমরা জানি যেটা খসরু মালিকের নেতৃত্বে হয় এবং এটা বর্তমান নাম দেওয়া হয়েছিল কুমায়ুন। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক কত সালে কাংড়া দুর্গ জয় করেন? এটি উত্তর হবে 1337। পরবর্তী প্রশ্ন, কোন ঐতিহাসিক মত দিয়েছেন যে মধ্যযুগের কাংড়া দুর্গ কখনো জয় করা যায়নি? জিয়াউদ্দিন বার্নি, আফিফ, আবুল ফজল নাকি ফেরিস্তা? এটি উত্তর হবে আবুল ফজল। ইনি বলছেন যে কোনো শাসকই মধ্যযুগে কেউই কাংড়া দুর্গ কখনো জয় করতে পারেনি, এর একটা ভৌগোলিকের জন্য। কিন্তু বাকিরা বলছেন যে জয় হয়েছে। জিয়াউদ্দিন বার্নির মত অনুযায়ী মোহাম্মদ বিন তুগলকের সাম্রাজ্যে কতগুলি অংশে বিভক্ত ছিল? এটি উত্তর হবে 12টি। ইবন বতুতার মতে মোহাম্মদ বিন তুগলকের সাম্রাজ্যে কতগুলি অংশে বিভক্ত ছিল? এটি উত্তর হবে 23টি। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের সাম্রাজ্যের জন্য হিন্দ শব্দটি ব্যবহার করেছেন কোন ঐতিহাসিক? জিয়াউদ্দিন বার্নি, আফিফ, ইবন বতুতা, আমির খসরু? উত্তর ইবন বতুতা। পরবর্তী প্রশ্ন, মাসালিক উল আফসার গ্রন্থে ভারতবর্ষে কতগুলি সমুদ্র তটের কথা বলা হয়েছে? এক্ষেত্রে আমাদের উত্তর হবে 90টি। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের সময়কালে মোট বিদ্রোহ কতগুলি হয়েছিল? আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ বিন তুগলকের সময়কালে বেশিরভাগ বিদ্রোহটা দক্ষিণ ভারত করছে, আর এটা প্রায় 27টার মতো বেশি হবে, এবং মোটামুটি মোট টোটাল যেটা বিদ্রোহ সেটা হচ্ছে 34। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের সময়কালে দক্ষিণ ভারতে মোট কতগুলি বিদ্রোহ হয়? শুধুমাত্র দক্ষিণ ভারতে হয়েছিল 27টা, অর্থাৎ 34টার মধ্যে 27টাই হচ্ছে দক্ষিণ ভারতে অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের সময়কালে প্রথম বিদ্রোহ কে করেছিলেন? যিনি প্রথম করছেন তার নাম কি? বাহাউদ্দিন গুরসাব, মালিক ইয়াকুব, খাজাউদ্দিন তারঘি। ইনি হচ্ছেন বাহাউদ্দিন গুরসাব। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের সময়কালে প্রথম বিদ্রোহ কত সালে হয়েছিল? 1325, 1326, 1327, 1328? এটি হবে উত্তর 1326। আজ এই পর্যন্ত। এই ভিডিওটি যদি আপনারা ভালো লাগে এবং যদি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন, এবং অবশ্যই যদি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন, তাহলে আমরা দ্বিতীয় এবং তৃতীয় পার্ট আনব। তাহলে টোটাল এটির আমাদের প্র্যাকটিস সেটের প্রশ্ন সংখ্যা দাঁড়াবে 300টি। এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে ফেলুন এবং আপনারা এই ভিডিওটি খুব মন দিয়ে দেখার চেষ্টা করুন। আপনারা কমেন্টে জানাবেন এই ভিডিওটি ভালো লেগেছে কিনা এবং আপনারা দ্বিতীয় এবং তৃতীয় পার্ট চাইছেন কিনা। আপনাদের চাহিদার উপর আমাদের চাহিদা বাড়বে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আজ এই পর্যন্ত।